নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে ভারতের একাধিক সংবাদ মাধ্যম একটি খবর অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেই খবরে দেখা যায় ভারতের ইন্টেলিজেন্স দপ্তরের পক্ষ থেকে একটি রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে যত সংখ্যক মানুষ অনুপ্রবেশ করে এই ভারতে আসার চেষ্টা করছেন তাদের সংখ্যাগরিষ্ঠই কিন্তু মুসলমান ধর্মাবলম্বী মানুষ। অর্থাৎ আমাদের যে প্রচলিত একটা ধারণা যে বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তারা সকলেই হিন্দু, এরকমই ব্যাপারটা নয়। উল্টে তথ্য বলছে অনেক বেশি মুসলমানরা কিন্তু ভারতে আসার চেষ্টা করছেন এবং একটা সিকিওর একটা ভবিষ্যতের দিকে নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন। এবার এ বিষয়ে আমি একাধিক সংবাদপত্র, একাধিক বই, একাধিক তথ্য রিসার্চ করে জানতে পারলাম এই তথ্যের গুরুত্বটা ঠিক কি, ঠিক কিসের জন্য মুসলমানরা বাংলাদেশে নিজেদের আর সেফ ফিল করছেন না। আর সত্যি কি হিন্দুদের থেকে মুসলমানরাই বেশি আসছেন ভারতে? এ বিষয়ে আমার কি মত আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ কিন্তু ক্রমেই সাধারণ মানুষদের জন্য ক্রমশ বিপদগ্রস্ত একটা দেশে পরিণত হচ্ছে। বর্তমান বাংলাদেশের যে মৌলবাদী চিত্র তা কিন্তু সেই দেশের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান কেউই কিন্তু ভালো করে মেনে নিচ্ছে না। আর আমি যদি ধরেও নিই ওই দেশ থেকে যারা এই দেশে চোরা পথে ভারতে আসছেন তার ম্যাক্সিমাম বা একটা বৃহৎ সংখ্যক মানুষই ভারতের ক্ষতি করতে চাইছেন, ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে অশান্ত করতে চাইছেন। তা সত্ত্বেও যে সংখ্যাটা পড়ে থাকে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পুরো বিষয়টা ভারতের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। এবার বলি কেন বাংলাদেশিরা ভারতকে বেছে নিচ্ছেন। দেখুন, মোহাম্মদ ইউনূসের 3 মাসের শাসনকালটা যদি আপনারা ব্যাখ্যা করেন তাহলে দেখবেন দিনের শেষে সাধারণ মানুষের জন্য কিন্তু একটা বড় অশ্বডিম্ব বা ঘোড়ার ডিম ছাড়া তিনি আর কিছুই উপহার দিতে পারেননি। সীমান্ত নিয়ে আমি একটু প্রথমে কথা বলতে চাই। সীমান্তে শেষ 3 মাসে বারংবার বিএসএফ এবং বিজেপি নিজেদের মধ্যে কিন্তু পারস্পরিক বাকযুদ্ধে জড়িয়েছে। আর সীমান্তে কোনো বাকযুদ্ধ হওয়া মানে সাধারণ মানুষ কিন্তু ক্রমশ আতঙ্কগ্রস্ত হয়ে থাকে যে যদি বড় দেশ বাংলাদেশকে অ্যাটাক করে তাহলে সেই সাধারণ মানুষরাই কিন্তু সব থেকে বেশি বিপদে পড়তে পারে। তাই তারা কিন্তু নিরাপদ আশ্রয় রূপে ভারতের মাটিটাকেই বেছে নেওয়ার চেষ্টা করছেন। তার জন্যই একাধিক ক্ষেত্রে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ হচ্ছে ভারতে। কালকে একটি খবর আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে বিএসএফ কিন্তু কাঁটাতার দেওয়ার যখন চেষ্টা করছিল তখন বিজেপি তৎক্ষণাৎ সেই জায়গায় গিয়ে বাধা দেয় এবং বলে এখানে কেন কাঁটাতার দিচ্ছ। আমার মনে হয় শেষ 3 মাসে এই ঘটনা বোধহয় 50 থেকে 55 বার ঘটলো যেখানে বিজেপি বারংবার করে কাঁটাতার দেওয়াতে ভারত সরকারকে, বিএসএফ কে বারণ করছে। এই পুরো ইস্যুটা কিন্তু বিজেপির নিঃসন্দেহে বাড়াবাড়ি এবং যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সাধারণ মানুষও কিন্তু বোঝেন সব। সাধারণ মানুষ তাই নিরাপদ আশ্রয় হিসাবে ভারতবর্ষকেই বেছে নিচ্ছেন। 2 নম্বর বিষয়, আমার ব্যক্তিগত অনুভূতি বলে সাধারণ মানুষ এই বাংলাদেশের সেনাপ্রধানের কর্মকাণ্ডে কিন্তু অত্যন্ত বিরক্ত। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছিল তখন কিন্তু সেনাপ্রধান প্রথম জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বলেছিলেন আমরা সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে একটি সেনাবাহিনী সমর্থিত সরকার গঠন করছি। অর্থাৎ এই সরকার দেশ চালাবে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী এই সরকারকে সাহায্য করবে। কিন্তু ক্রমেই বাংলাদেশের সেনাপ্রধানের যে ভূমিকা সেটা কিন্তু সাধারণ মানুষকে দ্বিধাগ্রস্ত করেছে। অর্থাৎ কখনো তিনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন কি ছিলেন না এই প্রশ্ন যেমন বারংবার ঘুরে এসছে, উল্টো দিকে মোহাম্মদ ইউনূসের একাধিক দেশ বিরোধী কাজ, ষড়যন্ত্র, মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া সবকিছু কিন্তু তিনি মুখ বুজে কার্যত মেনে নিয়েছেন। ফলে এই যে একের পর এক জঙ্গি জেল থেকে ছেড়ে দেওয়া শুধু নয়, দিনের পর দিন বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রমশ ভুল পথে চালিত করা, তার দায় কিন্তু সেনা প্রধানের উপরও বর্তায়। যা সাধারণ মানুষ কিন্তু আজকে দিনের শেষে বুঝতে শুরু করেছেন এই বাংলাদেশের অরাজকতার মূলে কিন্তু সেনা প্রধানের ক্রমাগত ব্যর্থতাও দায়ী। আর এই বিরক্তি থেকেও তারা চাইছেন এমন একটা নিরাপদ আশ্রয় যেখানে এই সকল সাধারণ ঝুট ঝামেলা ইস্যু এগুলো যেন তারা ফেস না করেন। 3 নম্বর, বস্ত্র শিল্পের অবনতি। বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প কিন্তু বস্ত্র শিল্প এবং বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষ কিন্তু বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রায় 120টা বস্ত্র শিল্পের কারখানায় তালা ঝুলে গেছে। মোহাম্মদ ইউনূস কিন্তু বস্ত্র শিল্পীদের আজও সঠিকভাবে কাজে লাগাতে পারেননি।
বস্ত্র শিল্পীরাও তো কাজে ফেরেননি, উল্টে বস্ত্র শিল্পীরা যখন আন্দোলন করছিলেন এই সেনা প্রধান এবং সেনাবাহিনী কিন্তু তাদের উপর গুলি চালান এবং আইন শৃঙ্খলা কিন্তু আরো বিগড়ে যেতে শুরু করে। ফলে এই বৃহৎ সংখ্যক বস্ত্রশিল্পী যারা কাজ হারিয়েছেন তারা জানেন শেষ 3 মাসে ভারতে কিন্তু বাংলাদেশের 1000 কোটি টাকার অর্ডার চলে এসছে। ফলে কিছুটা কাজের তাগিদে, কাজের সন্ধানে এবং বাংলাদেশের বস্ত্রশিল্পের দৈন্যদশা এটা যেন তাদের জীবনে এফেক্ট না হয় তার জন্য কিন্তু ভারতকে বেছে নিচ্ছেন। এবার দেখুন বাংলাদেশে বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু মুসলমান ধর্মাবলম্বী মানুষ, তাই ওই অঞ্চল থেকে যখন বৃহৎ সংখ্যক মানুষ ভারতে আসছেন স্বাভাবিকভাবেই তথ্য বলবে মুসলমান মানুষই কিন্তু ভারতবর্ষে বেশি আসার চেষ্টা করছেন, এর মধ্যে কোনো ভুল নেই। 4 নম্বর যে প্রশ্নটা আমার মনে হয় মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতা। শেষ 3 মাসে মোহাম্মদ ইউনূস সরকার কোনো কিছুতেই কিন্তু নিজেদের মুনশিয়ানা দেখাতে পারেননি। আইন শৃঙ্খলার অবনতি, জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, অর্থনৈতিক মন্দা, সমস্ত কিছুকে কিন্তু কার্যত মোহাম্মদ ইউনূসের এই সরকার ইতিহাসকেও ছাপিয়ে গেছে। অর্থাৎ ইতিহাসে অর্থনৈতিক মন্দা নিয়ে যত না নিউজ প্রিন্ট খরচ হয়েছে বাংলাদেশে, এখন কিন্তু তার থেকে অনেক বেশি নিউজ প্রিন্ট খরচ হচ্ছে, কারণ বাংলাদেশ কিন্তু কার্যত দেনার দায়ে ডুবতে চলেছে। আর এই দেনা কিন্তু সব শেখ হাসিনা করে নিয়ে গেছেন বা করে চলে গেছেন এরকম ভাববেন না। এই সরকার এসে কিন্তু দিনের পর দিন আমেরিকা থেকে, IMF থেকে, চীন থেকে, একাধিক দেশ থেকে ঋণ নিয়েছেন, ফরেক্স রিজার্ভ কমেছে, বিদেশি মুদ্রার যে সঞ্চয় তা কমার পাশাপাশি বিদেশের যারা পয়সা ইনভেস্ট করতেন সরকারের উপর সেই সরকারের উপর ইনভেস্টমেন্টও কিন্তু কমে গেছে। এর ফলে সাধারণ মানুষ কিন্তু যখন ব্যাংকে যাচ্ছেন তখন নিজেদের টাকা নিজেরা তোলার সময় কিন্তু হোঁচট খাচ্ছেন, কারণ একটাই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টাকা তোলা বা টাকা ফেলার ক্ষেত্রে একটা লিমিটেশন করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ সরকারের থেকে সাধারণ মানুষের যে চাহিদা ছিল তা কিন্তু শেষ 3 মাসে কোনো অংশে কোনো রেজাল্ট বা কোনো ফ্রুটফুল কোনো স্টেপ মোহাম্মদ ইউনূস কিন্তু দেখাতে পারেননি, যার ফলে সাধারণ মানুষ এদেরকে ভরসা করতে শুরু করবেন। আর তিনি যে ভবিষ্যতে বাংলাদেশকে মানে সম্পূর্ণভাবে বদলে দেবেন সেই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না। ফলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এখন ভারতের দিকে আসতে শুরু করেছেন, যা ভারতের ইন্টেলিজেন্সের তথ্য বলছে, যা বৃহৎ অংশ কিন্তু মুসলমান। এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কারণ যদি সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সুরক্ষা এগুলোই না থাকে এবং আইনি যদি একটা সিকিউরনেস না থাকে তাহলে দেশ ছাড়তে হয়তো সকলকেই খারাপ লাগে। আমার এখনো মনে আছে আমার দাদু ছোটবেলায় বহু আগে তার ছোটবেলার গল্প শোনাতেন, তার বরিশালকে নিয়ে কথাবার্তা বলতেন। সে সময় কিন্তু বিপুল মানুষ ওই পার থেকে এই পারে আসতে শুরু করেছিলেন শুধুমাত্র নিজেদের অস্তিত্বের তাগিদে। আজ বাংলাদেশের একাধিক মানুষ, বিপুল সংখ্যক মানুষ তারাই এই দেশে আসতে চাইছেন নিজেদের অস্তিত্বের তাগিদে। এবং এই সরকার যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে কার্যত ঘর ছাড়া করতে বাধ্য করছেন তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, দুঃখজনকও বটে। কেউ তো নিজের ভিটে মাটি ছেড়ে আসতে চায় না। আমার তো মাঝে মধ্যে ইচ্ছা করে ছোটবেলায় যে গল্প শুনেছি সেই বরিশালের ওই ভিটে মাটি গিয়ে একবার দেখে আসি। কিন্তু আপনারাই বা কতজন বলতে পারেন আপনারা নিজের দেশে সত্যি সুরক্ষিত? অন্তত যেই দেশের আইন শৃঙ্খলা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে, যেই দেশে দিনের পর দিন চিন্ময় মহাপ্রভুকে বিনা অপরাধে জামিন দেওয়া হচ্ছে না, সেই দেশের সাধারণ মানুষের জন্য কি পড়ে থাকলো সেটাই তো একটা বড় প্রশ্ন। সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্ব নেওয়ার পরেও দুর্গা মণ্ডপে বোমাবাজি হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, সংখ্যালঘুদের উপর নিপীড়ন হয়, মারধর করা হয়, মিথ্যে মামলা দেওয়া হয়, আইনজীবীদের কার্যত দিনের পর দিন অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যার ফলে চিন্ময় প্রভুর উপর আদালতে সওয়াল করতে কোনো আইনজীবী পৌঁছাচ্ছেন না, কারণ তারা জানেন তারা যদি আদালত কক্ষে পৌঁছান তাহলে ফের একবার মিথ্যে মামলায় তাদেরকে জেল হেফাজতে কাটাতে হবে। অর্থাৎ এই যদি একটা দেশের লোয়ার কোর্টের আইন শৃঙ্খলার অবস্থা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে সেই দেশের সাধারণ মানুষের যে কতটা সেফটি মেনটেন করে থাকতে পারবে সেটাও তো একটা বড় প্রশ্ন। পাশাপাশি দেখবেন কালকে বাংলাদেশ সরকার ভ্যাট ইস্যু করে দিয়েছেন, মানে ব্যবসা যারা করছেন তাদের উপর অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছেন। আর কর চাপিয়ে একটা হাস্যকর স্টেটমেন্ট দিয়ে বলেছেন এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। মানে মানুষকে একটা সরকার ঠিক কতটা বোকা ভাবলে এই ধরনের পদক্ষেপ নিতে পারে আমি সত্যি ভাবলে অবাক লাগছে। বাড়াচ্ছেন আপনি কর, মানে চাপিয়ে দিচ্ছেন ট্যাক্স, অথচ বলছেন সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। আজকে যদি মুড়ির উপর 1 টাকা ট্যাক্স চাপায় অটোমেটিকলি সেই মুড়ি কিন্তু যে দামে বিক্রি হচ্ছে তার থেকে বেশি দামে বিক্রি হবে, এটা সাধারণ মানুষও জানেন। কিন্তু বাংলাদেশ সরকারের এই বালখিল্য স্টেটমেন্ট
নিঃসন্দেহে সাধারণ মানুষ থেকে সরকারকে ক্রমশ দূরে নিয়ে যেতে শুরু করে দিয়েছে। তারপর তো অন্তর্দ্বন্দ্ব আছেই। এই উপদেষ্টা বা সমন্বয়করা কালকে মনে করলেন আওয়ামী লীগকে ব্যান করবেন, তাই একটি কোর্টে রিট পিটিশন দাখিল করে দিলেন। পরের দিন মনে করলেন ছাত্রলীগকে ব্যান করব, কারণ এরা নাকি স্বৈরাচারী, আর এরা স্বৈরাচারী দোষর হয়ে ছাত্রলীগকে কোনো জুডিশিয়াল কোনো সিস্টেম ছাড়াই, আইন ছাড়াই, মানে কোনো বিশেষজ্ঞর মতামত ছাড়াই ব্যান করে দিলেন। পরের দিন তারা বললেন এই যে ইসকন, এই ইসকনটা রয়ের সংগঠন, এরা না ভারতের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে, ভারতের দালাল এরা। কালকে ইসকন বিরোধী একটা মিছিল মিটিং আপনারা চালু করে দিলেন। অর্থাৎ বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর এই যে উপদেষ্টা বা সমন্বয়করা দেশবাসীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল, আজকে তাদের স্বপ্ন কার্যত জনসাধারণের সামনে কিন্তু এক্সপোজড হয়ে গেছে। তারা নিজেরা ক্ষমতা দখল চান, ক্ষমতার লড়াইয়ে তারা নিজেরা মেতেছেন। বিএনপির সঙ্গে জামাতের লড়াই শুরু হয়ে গেছে, জামাতের সঙ্গে সরকারের লড়াই শুরু হয়ে গেছে, সেনাপ্রধানের সঙ্গে বিএনপির লড়াই শুরু হয়ে গেছে, এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে সকল সমন্বয়ক উপদেষ্টাদের লড়াই শুরু হয়ে গেছে। ফলে এই বাংলাদেশ বর্তমানে কিন্তু এক জগা খিচুড়িময় রাজনৈতিক মানে পরিসর থেকে বিলং করছেন, যা সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে মেনে নিতে চাইছেন না। পরবর্তীকালে যেভাবে বাংলাদেশের উপদেষ্টা বা সমন্বয়করা ভারতকে যুদ্ধের প্ররোচনা দিচ্ছে, ঠিক সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষের মনে একটা ভয় ভীতি তৈরি হচ্ছে। আমি শিক্ষার কথাটা বললাম না, কারণ টপ 800 লিস্টে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সে অর্থে কোনো বিশ্ববিদ্যালয়ও নেই। অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ তো অন্ধকারই, কিন্তু বর্তমান অবস্থা হয়তো আরো অন্ধকার। সেই অন্ধকারের তুলনা যদি আপনারা করেন তাহলে দেখতে পাবেন কোনো ক্ষেত্রে কোনো ছিটে ফুটো দিয়েও আলোক রশ্মি আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেভাবে এরা উস্কে যাচ্ছেন, কালকে যদি ভারত কোনো র্যাডিক্যাল মুভ করেন, যদি যুদ্ধের একটা জায়গায় তৈরি করেন, সেই জায়গা থেকে বাঁচতেই হয়তো ভারতকেই নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। তাই তথ্য একদম ঠিক, হয়তো বেশি সংখ্যক মুসলমানরাই আসছেন শান্তি বা অশান্তির জন্য, সেটা অনেক পরের কথা, কিন্তু তারা ভারতকেই বাংলাদেশের থেকে এই মুহূর্তে সব থেকে বেশি নিরাপদ একটা আশ্রয়স্থল হিসাবে ভেবে রাখছেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এই প্রতিবেদনে অন্তত আমি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ব, কেন বাংলাদেশকে পছন্দ করছে না মুসলমানরা, এই প্রশ্ন জানাবেন কমেন্টের জন্য। আমি আপনাদের জন্য স্পেসটা রেখে দিলাম। ধন্যবাদ।